আমরা কানেকটিভ টিস্যু প্রপার শেষ করেছি, আর এবার শুরু করতে চলেছি স্পেশাল কানেকটিভ টিস্যু। স্পেশাল কানেকটিভ টিস্যু যার অন্তর্ভুক্ত হবে ভ্যাসকুলার কানেকটিভ টিস্যু আর স্কেলেটাল কানেকটিভ টিস্যু। এবার তোমরা এক এক বইতে এরকম দেখবে যা স্কেলেটাল টিস্যুকে কানেকটিভ টিস্যু প্রপার সাথে এক গ্রুপে রেখেছে। হ্যাঁ, সেটা একটা রকম দেখার, যেটা কোনো অসুবিধে নেই। এবার আমরা সেটাকে স্পেশাল গ্রুপেও ফেলতে পারি, কেন কানেকটিভ টিস্যু প্রপার থেকে স্কেলেটাল টিস্যু আলাদা হয়। তাহলে সেটাকে এক গ্রুপ রাখলাম, আর স্পেশাল টিস্যু স্কেলেটাল টিস্যু আর ভ্যাসকুলার টিস্যুকে এক গ্রুপে যা আমরা করছি, দুটোই পসিবল, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে চলো দেখি স্পেশাল কানেকটিভ টিস্যু কি হয়। স্পেশাল কানেকটিভ টিস্যু নাম দিয়ে আমরা বুঝতে পারছি এখানে কিছু একটা ডিফারেন্স আছে। আমরা নর্মাল কি পেয়েছি, সেল থাকবে, নর্মাল কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে সেল থাকবে, ফাইবার থাকবে, আর থাকবে ম্যাট্রিক্স। এবার আমরা প্রথম টাইপ যা নিচ্ছি স্পেশাল কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে, সেটা হলো ভ্যাসকুলার টিস্যু। ভ্যাসকুলার টিস্যু, আর এখানে অন্তর্ভুক্ত আছে ব্লাড আর লিম্ফ। আর আজকে আমরা আলোচনা করব ব্লাড নিয়ে। তাহলে যখন দেখি কি কি তফাৎ আছে কানেকটিভ টিস্যু প্রপার থেকে, এখানে কি তফাৎ আছে। আচ্ছা, প্রথমত কানেকটিভ টিস্যু প্রপারের ক্ষেত্রে, সঠিক কানেকটিভ টিস্যু এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোষ থাকে, মেইন কোষ থাকে, আর এই কোষই ক্ষরণ করে ফাইবার আর ম্যাট্রিক্স। এই জিনিসটা কিন্তু রক্তে নেই, মানে ওখানে কোনো কোষ নেই যা ম্যাট্রিক্সকে ক্ষরণ করছে। এখানে যা কোষগুলো আছে সেটাকে বলা যায় ফর্মড এলিমেন্টস, যা রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেট, এই তিনটেই কোষ পাওয়া যায় রক্তে। এরা ফর্মড এলিমেন্ট। ফর্মড এলিমেন্ট কি হয় সেটা আমরা বিস্তারে আলোচনা করব, এই সবে করব। কিন্তু মানে এইরকম না যা যা কোষগুলো আছে সেটা ম্যাট্রিক্স আর ফাইবারকে জন্ম দিচ্ছে বা ক্ষরণ করছে। প্রথমত এখানে ফাইবার তো অনুপস্থিত, ফাইবার নেই একেবারে। আর ম্যাট্রিক্সটা হয় ব্লাডের ক্ষেত্রে প্লাজমা, সেটা কিন্তু সেল দিয়ে আসে না, সেল কোষ দিয়ে আসে না। ও রক্তে কোনো কোষ নেই যা প্লাজমাকে ক্ষরণ, প্লাজমার উৎপত্তি অন্য জায়গা থেকে। তাহলে প্লাজমা আছে ব্লাডের ক্ষেত্রে, প্লাজমা আছে আর আছে ফর্মড এলিমেন্ট। এরা আগে থেকে তৈরি হয়ে এসেছে, ফর্মড এলিমেন্ট। এইরকম, এই জন্য আমরা দেখছি কানেকটিভ টিস্যু প্রপার থেকে ব্লাডে বা ভ্যাসকুলার টিস্যুয়ে অনেক তফাৎ আছে। ওই ভ্যাসকুলার টিস্যু কানেকটিভ টিস্যু প্রপারে যা প্রিন্সিপাল ছিল বা যা মেন ফিচার ছিল সেটা এখানে মানছে না, এরা নিজের মতোই আছে। তাহলে চলো এবার আমরা দেখি ব্লাড কি রকম, বা ব্লাডের কি কি উপস্থিত, ব্লাড নিয়ে আলোচনা করবো আমরা এখন। ব্লাডে আছে প্লাজমা আর ফর্মড এলিমেন্ট। প্লাজমার পার্সেন্টেজ হয় 55%, ফর্মড এলিমেন্টে পার্সেন্ট হয় 45%। হলো প্লাজমার ক্ষেত্রে ওয়াটার 90% ওয়াটার থাকে প্লাজমার ক্ষেত্রে, আর বাদ বাকি থাকে সলিড হতে পারে অর্গানিক 1 to 2%, অর্গানিক ম্যাটেরিয়াল, সেটা এখানে কিন্তু প্রোটিন ছাড়া অর্গানিক ম্যাটেরিয়াল, বা ইনঅর্গানিক সল্টস হতে পারে, সেটাও 1 to 2%। আর থাকে প্রোটিন থাকে কত 6 to 8%। প্রোটিন থাকে 6 to 8%। এবার রক্তে কি কি প্রোটিন আছে এটা ইম্পর্টেন্ট আছে। রক্তে প্রোটিনকে সেরাম প্রোটিনও বলা যায়। এই জিনিসটা অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস হয়, যা প্রোটিন কি কি উপস্থিত। তাহলে কি কি উপস্থিত সেটা দেখি আমরা। এখানে করছি প্রোটিন, সেটাকে বলবো সেরাম প্রোটিন। রক্তে যা প্রোটিন পাওয়া যায় সেটাকে বলা যায় সেরাম প্রোটিন। তিন রকমের আছে এখানে। প্রথম হলো অ্যালবুমিন,
তারপরে হলো গ্লোবিউলিন, তারপরে হলো ফাইব্রিনোজেন। অ্যালবুমিন কি কাজ করে? অ্যালবুমিনের কাজ হলো অসমো রেগুলেশন বজায় রাখা। অসমো রেগুলেশনে অ্যালবুমিন খুব বিশেষ ভূমিকা আছে। গ্লোবিউলিন খুব ইম্পর্টেন্ট, ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি যা আছে সেটা সব গ্লোবিউলিন মলিকিউল। আর ফাইব্রিনোজেন প্লাস প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন এই দুটোর কাজ কি হলো? ব্লাড ক্লটিং। এই দুটোর কাজ হলো ব্লাড ক্লটিং। তাহলে 90% ওয়াটার হয়ে গেল প্লাজমার ক্ষেত্রে, বাদ বাকি অর্গানিক ম্যাটেরিয়াল, ইনঅর্গানিক ম্যাটেরিয়াল মানে এরা সল্টস হয়, বাদ বাকি অর্গানিক ম্যাটেরিয়ালে এনজাইমস আসবে, ফ্যাট আসবে, অনেক ওই রকম জিনিসগুলো আসবে। প্রোটিন আলাদা করে নিয়েছি, প্রোটিন 6 to 8% প্রোটিন থাকে। প্রোটিনে সিরাম প্রোটিনের ক্ষেত্রে যা আছে সেটা 3 রকমের প্রোটিন হয়। একটা অ্যালবুমিন যা অসমোরেগুলেশন মেনটেন করে, একটা গ্লোবিউলিন যা অ্যান্টিবডি হয়, সেটা সুরক্ষা প্রদান করে ডিফেন্স সিস্টেম অফ বডি, তারপরে ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন এটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর, ব্লাড ক্লটিং করে, রক্ততঞ্চন এরা করে। তাহলে এটা নিয়ে হলো প্লাজমা। এবার আমরা দেখব ফর্মড এলিমেন্টটা কি কি। প্লাজমায় ওয়াটার আর সলিড ছাড়া আর একটা জিনিস থাকে যা হয় গ্যাস। কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন বা নাইট্রোজেন খুব অল্প পরিমাণে প্লাজমায় থাকে। আচ্ছা চলো এবার আমরা দেখি কর্পাসেল কি হয় বা ফর্মড এলিমেন্ট। কর্পাসেল বা রক্তকণিকা সেটা কি হয়? সেটা 3 রকমের তোমরা জানো, আরবিসি, প্লেটলেট, ডব্লিউবিসি, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা আর শ্বেত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা আর প্লেটেলেট, অনুচক্রিকা, এখানে কোনো নিউক্লিয়াস নেই, এটা নিউক্লিয়াস ছাড়া। এটা অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস হয়, নিউক্লিয়াস ছাড়া কোনো কোষের নাম বলো। তাহলে আরবিসি আর প্লেটলেট বলতে পারো। আরবিসির শেপ একটু ডাম্বেল মতো হয়ে গেছে, যেহেতু কোনো নিউক্লিয়াস নেই, মাঝখান থেকে একটু চেপটা হয়ে গেছে, ডাম্বেল মতো আকৃতি নিয়েছে। সাইজ হয় 7.5 মাইক্রন। আর আরবিসির সংখ্যা রক্তে থাকে 4.5 to 5.5 মিলিয়ন পার সিসি। আর এদের লাইফ স্প্যান হলো 120 ডেজ। এবার আরবিসির কাজ কি? পুরো আরবিসি শুধু হিমোগ্লোবিন দিয়ে ভরা থাকে। হিমোগ্লোবিন যার কাজ হলো অক্সিজেনকে ধরে রাখা, অক্সিজেন সাথে কম্পাউন্ড তৈরি করে আর সেটা লাংস থেকে নিয়ে টিস্যুয়ে পৌঁছায়, আর ওখান থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে লাংসে পৌঁছায়। কার্বন ডাই অক্সাইডেও অনেকটা মাত্রা এই হোয়াইট ব্লাড কর্পাসেল, রেড ব্লাড কর্পাসেল ক্যারি করে। তাহলে এটাই হয়ে গেল ট্রান্সফার অফ গ্যাসেস, এটাই হলো আরবিসির কাজ। প্লেটেলেট, এখানেও কোনো নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস ছাড়া। আর দেখতে কয়েকটা এইরকম থাকে, মনে হবে মাঝে একটা নিউক্লিয়াস আছে, কিন্তু এটা নিউক্লিয়াস না, এটা সাইটোপ্লাজমই আছে, সেটা পুরো কনস্ট্রিক্টেড করে গেছে। প্লেটেলেট কাউন্ট থাকে 1.5 to 3.5 লাখ পার সিসি। এটা যখন 30,000 থেকে নেমে আসে তখন একটা রিস্কি সিচুয়েশন দাঁড়ায়, যা আমরা ডেঙ্গির ক্ষেত্রে দেখতে পারি। প্লেটলেটের কাজ হয় ব্লাড ক্লটিং। এখানে ওই ফ্যাক্টরটা আছে যা ব্লাড ক্লটিং প্রক্রিয়াটা শুরু করতে পারে। এবার চলো দেখি হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা কি আছে। শ্বেত রক্তকণিকা 5 রকম: নিউট্রোফিল, এসিনোফিল, ব্যাসোফিল, মোনোসাইট আর লিম্ফোসাইট। এদের মধ্যে এই 3টে হলো গ্র্যানিউলোসাইট বলে, গ্র্যানিউলোসাইট, যেহেতু এখানে সাইটোপ্লাজমে গ্র্যানিউলস থাকে। আর এই দুটো হলো অ্যাগ্র্যানিউলোসাইট।
অ্যাগ্রানুলোসাইট। সবার কাজ ইমিউনিটি নিয়ে, মানে ডিফেন্স, পুরো ডিফেন্স সিস্টেম তৈরি করে বডি। আর সবার কাজ কিন্তু আলাদা আলাদা আসে, একটু আমরা ডিসকাস করি। নিউট্রোফিল সব থেকে হলো ফার্স্ট, মানে রক্তে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এটা মেইন ফ্যাগোসাইটিক কোষ, ফ্যাগোসাইটিক। যা কোনো ফরেন বডি হবে, নিউট্রোফিল ওকে ক্ষতি করতে চেষ্টা করবে। যদি না পারে তাহলে অন্য কোষগুলো অ্যাক্টিভেট হয়। তাহলে নিউট্রোফিল হলো ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ফ্যাগোসাইটিক কোষ। আর নিউট্রোফিল পরিমাণটা সব থেকে বেশি। নিউট্রোফিল ডব্লিউবিসির 5টা কোষের মধ্যে নিউট্রোফিল সব থেকে বেশি মাত্রায় পাওয়া যায়। আর এটাও আলোচনা করি, ডব্লিউবিসি কাউন্ট হলো 6000 to 10,000 per cc। এটা হলো ডব্লিউবিসি কাউন্ট। আর লাইফ স্প্যান ভ্যারি করে, যেহেতু এতগুলো আছে সবার লাইফ স্প্যান আলাদা। এটা সব থেকে মিনিমাম লাইফ স্প্যান হয় 1 to 3 days। নিউট্রোফিল হলো এসিনোফিল আর ব্যাসোফিল। এরা কি করে, ইনফ্লামেশন সাইডে এরা গিয়ে ওখানে যা জার্মস গুলো আছে সেটাকে মেরে গিয়ে ফেলে দেয়। আর অ্যালার্জিক রিয়াকশনটাও শো করে এসিনোফিল আর ব্যাসোফিল। এদের মাত্রা খুব কম। মোনোসাইটের কাজ হলো, এটা যখন দরকার হয় তখন ম্যাক্রোফেজে চেঞ্জ করে, ম্যাক্রোফেজ তৈরি করে। ম্যাক্রোফেজ হলো সব থেকে বড় ফ্যাগোসাইটিক কোষ। আবার তারপরে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলও তৈরি করে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যখন আমরা ইমিউনোলজি করব তখন বুঝবো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি হয়। আপাতত এটা মনে রাখো যে মনোসাইট থেকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তৈরি হয়। আর মনোসাইট একটা কেমিক্যাল ক্ষরণ করে যার নাম হলো সাইটোকাইনিন। সবকটাই ডিফেন্সিভ মেকানিজম। এটা মানে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, কোষগুলো ক্ষরণ করে, যেহেতু বডিকে সুরক্ষা প্রোভাইড করতে পারে। মনোসাইট হলো। আর লিম্ফোসাইট তো খুবই ইম্পর্টেন্ট। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, স্পেসিফিক ইমিউনিটি অ্যান্টিবডি। সব কিছু যখন ফেল হয়ে যায় তখন অ্যান্টিবডি, লাস্ট লাইন অফ ডিফেন্স অ্যান্টিবডি হয়। অ্যান্টিবডি সব থেকে বেশি ডিফেন্সিভ প্রক্রিয়া দেখাতে পারে, যেহেতু অ্যান্টিবডি মানে লিম্ফোসাইট কোষ। অ্যান্টিবডি স্পেসিফিক ইমিউনিটি প্রোভাইড করে, এটা স্পেসিফিক ইমিউনিটির জন্য। স্পেসিফিক, বাদ বাকি সবকটা জেনারেল ইমিউনিটি ছিল, এটা স্পেসিফিক। স্পেসিফিক মানে হলো কোনো পার্টিকুলার অ্যান্টিজেনের জন্য এরা তৈরি হয়, পার্টিকুলার অ্যান্টিজেনের জন্য এরা তৈরি হয়। আর লিম্ফোসাইটের সংখ্যা, নিউট্রোফিলের পরে লিম্ফোসাইটের সংখ্যা। হোয়াইট ব্লাড সেলের মধ্যে সব থেকে বেশি নিউট্রোফিল, তারপরে লিম্ফোসাইট, তারপরে এই তিনটে মাত্রা খুবই কম হয়। আচ্ছা, এটাই হলো হোয়াইট ব্লাড সেল। আর সবকটা কর্পাসেলে আলোচনা করেছি আমরা। একটা জিনিস রয়ে গেছে, এই কর্পাসেল গুলো বা রক্তকণিকা গুলো কোথায় থেকে উৎপন্ন হয় বা কি প্রসেস দিয়ে উৎপন্ন হয়? এরা সবাই আসে রেড বোন ম্যারো থেকে। রেড বোন ম্যারো থেকে এরা সৃষ্টি হয়। আর প্রক্রিয়াটাকে বলা যায় হিমোপিওসিস। যা প্রসেস দিয়ে এই সবকটা রক্তকণিকা জন্ম হয়, ওই প্রসেসটাকে বলা যায় হিমোপিওসিস। আর হিমোপিওসিস কোথায় ঘটে সেটা হয় রেড বোন ম্যারো। এবার রেড বোন ম্যারো কি হয় সেটা আমরা আলোচনা করব। যখন বোন নিয়ে আলোচনা করব তখন আমরা দেখব রেড বোন ম্যারো কি হয়। তাহলে এটা নিয়ে শেষ হয়েছে ব্লাড। এবার আমরা দেখব প্লাজমা বা লসিকা।